একই রাজু ভাইয়া, আপনি এখানে? আমি আসলে খেয়াল করিনি, আমার শরীর খারাপ লাগছিল তো, তাই পার্টি থেকে চলে আসলাম আর কি। আপনি বসার ঘরে যান, আমি আসছি এক্ষুনি। মিম, আমি আসলে তোকে ডাকতে এসেছিলাম। মামি আমাকে বলল তোকে যেন ডেকে নিয়ে যাই, কিন্তু এসে যা দেখলাম তা। মিম, শাড়ি খুলে কোমর পেট বের করে শুয়ে আছিস কেন? বাসা ফাঁকা বলে কাউকে ডেকেছিলি নাকি? ছি ছি ভাইয়া, কি বলছেন এসব? আমার অনেক গরম লাগছিল তাই। আর আমার রুমে তো সচরাচর কেউ একটা তেমন আসে না, তাই আমি একটু... তাই তুই একটু শাড়ি খুলে কোমর উদম করে শুয়েছিলি, তাই না? তুই জানতিস যে তুই পার্টি থেকে চলে আসলে মামি আমাকে দেখানোর জন্য এসব তোর প্ল্যান ছিল, তাই না? আপনি এসব বলছেন কেন? একে তো নক না করিয়ে আমার রুমে ঢুকে গেছেন, আবার আমাকে খারাপ কথা বলছেন। খারাপ তো আপনি সবসময় খালি আমার সাথে খারাপ ব্যবহার করেন, একটু সহ্য করতে পারেন না আমাকে। আবার বাড়ির লোকেদের সামনে তো একদম সাধু হয়ে যান। তুই আমার মুখের উপরে কথা বলার সাহস কোথায় পেলি রে? তোকে তো আমি এই সাহস দেইনি। তোর এত বড় সাহস হলো কিভাবে রে? বলেই রাজু ভাইয়া আমার দিকে এগিয়ে আসছে, আর আমি পিছিয়ে যাচ্ছি। ওনার মতলব ভালো না। আমাকে যে অবস্থায় দেখেছে তাতে অবশ্য কোনো ছেলের মতলব ভালো থাকার কথা না, কিন্তু আমি জানি উনি আমাকে কিছু অনেক আগে থেকেই আমাকে পছন্দ করেন। কেন যেন বলেন না। দেখুন রাজু ভাইয়া, এবার তো একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। বাসায় কেউ নেই, আপনি দয়া করে এখান থেকে যান। আপনাকে দেখে আমার ভয় লাগছে। এখন কেন ভয় পাস? এতগুলো কথা বলার আগে ভাব কোথায় ছিল? আর তো ভাইয়া ভাইয়া বলুস কেন রে? বলেছি না, কেউ না থাকলে আমাকে শুধু রাজু বলে ডাকবি। এবার আমি কিছু বলতে যাব, তার আগেই রাজু ভাইয়া অনেকটা কাছে এসে গেল, আর আমাকে হৃদয় স্পন্দন বাড়তে অনুগল। উনি এসে আমার কোমরে হাত রেখে বললেন, দেখ মিম, তুই এভাবে আর কখনো আমার সামনে আসিস না। আমার ধৈর্য যে আর দেয় না রে। তোকে এভাবে দেখলে যে আমি পাগল হয়ে যাই, আমার দুনিয়া থমকে যায়। ভাইয়া সরো না প্লিজ, আমাকে যেতে দিন। আমি আর কখনোই ঘরের দরজা খুলে রেখে শাড়ি খুলবো না। আপনি এখানে থেকে যান প্লিজ। আমি তো চলেই যাব, বিয়ের আগে তোকে কিছু করব না, কিন্তু আজ আর আমি পারছি না। অন্তত পক্ষে একটা চুমু তো দিয়ে যাব। আমার কথা শেষ হতে না হতেই বসার ঘরে কার যেন আওয়াজ পাওয়া গেল। আওয়াজ শুনে আমি আর মিম একে অপরের থেকে দূরে গিয়ে দাঁড়ালাম। আমার নাম রাজু, আর এতক্ষণ যার সাথে কথা বলছিলাম সেটা আমার ফুফাতো বোন মিম, আর আমি ওর থেকে 3 বছরের বড়। আমি মিমকে বিয়ে করতে চাই, আর এই আমি মিমের আর আমার পরিবারের সবাইকে বলেছি। সবাই আমার এই কথা রাজি। আসলে আজ আমাদের এক কমন কাজিনের বিবাহবার্ষিকীর পার্টি ছিল। সেখানে আমাদের পুরো পরিবার সবাই গিয়েছিলাম। তাদের বাসাও বেশি দূরে না। হঠাৎ পার্টিতে খেয়াল করলাম একটা ছেলে আমার দিকে তাকিয়ে আছে। আমি আজ কলো একটা শাড়ি পরেছি, আর তাতে আমার কোমরের কিছুটা অংশ দেখা যাচ্ছে। এটা বুঝতে পেরে আমি বাসায় চলে আসি। এসে আর যেতে মন চায়নি, অনেক গরম লাগছিল, আর বাসাও কেউ নেই। তাছাড়া আমার রুমে কেউ আসেও না, তাই আমি শাড়ির আঁচলটা খুলে কোমর আর পেট আলগা করে ফ্যান চালু করে শুয়েছিলাম। আর তখনই রাজু ভাইয়া চলে আসলো, আর এরপরে কাহিনী তো আপনারা পড়লেন, তাই আর বললাম না। এর প্রায় 10-12 দিন পর হঠাৎ রাজু ভাইয়া বাবা মা আমাদের বাড়িতে আসলেন। আমি ভাবলাম ফুপা ফুপু তো এমনিতেও আসে, তেমনিভাবেই হয়তো বাড়াতে এসেছেন। তাই আমি তাদের সাথে গিয়ে গল্প করতে বসলাম। দেখলাম রাজু ভাইয়া আমার দিকে অপলকভাবে চেয়ে আছেন। ফর্সা মানুষটার এই চাওনি যে কাউকে পাগল করে দিতে সক্ষম। আমি আর দাঁড়ালাম না, রুমে চলে গেলাম। একটু পরে মা এসে আমাকে গোলাপি একটা শাড়ি পরিয়ে ওনাদের সামনে নিয়ে গেলেন। আমি তো তাজ্জব বনে গেলেন যে ফুপার সামনে এভাবে আসার কি আছে। তবে আমাকে আরও অবাক করে দিয়ে রাতে 8টার দিকে আমার আর রাজু ভাইয়ের বিয়ে হয়ে গেল। আমি এসবের কিছুই জানতাম না, কিভাবে কি হয়ে গেল বুঝতেও পারলাম না। আমিও অবাকের চরম পর্যায়ে চলে গেলাম। রাতে সব নিয়ম শেষ করে 10টার দিকে আমরা রাজু ভাইয়াদের বাসায় আসলাম। এসে দেখি, ওমা, এরা তো দেখুক বাসুরও সাজিয়ে রেখেছে, তাও আমার পছন্দের ফুল, গোলাপ আর রজনীগন্ধা দিয়ে। 11টার দিকে রাজু ভাইয়ার রুমে ঢুকে দরজা লাগিয়ে দিতে লাগলো। তখনই তার বন্ধুরা দরজায় এসে নুডলসের মশলার প্যাকেটের মতো কি যেন একটা দিয়ে চলে গেল, আর বলল রাজু ভাইয়া যেন ভালো করে বিরান মারে। কথাটা শুনে আমি একটু লজ্জায় পেলুম। ভাইয়া আস্তে আস্তে আমার কাছে আসছেন। মিম, প্রথমেই আমি তোকে না জানিয়ে এত কিছু করে ফেলার জন্য সরি বলছি, কিন্তু আমার মনে হয়েছিল এছাড়া আর কিছু করার নেই। তোকে সেদিন ওভাবে দেখার পর আমার কাছে মনে হলো তুই এখন যথেষ্ট বড় হয়েছিস, আর মামা মামির সাথে এটাই কথা ছিল যে বড় হলে আমার সাথেই তোর বিয়ে হবে। আর এখন তুই অনার্স পাশ করেছিস, তাই এটাকেই আমি যথাযথ সময় মনে করলাম। আমি জানি এটা, ছোট থেকে দাদি নানির কাছে শুনেছি, কিন্তু কখনো বিশ্বাস করতাম না,
কারণ আপনি কখনো আমার দিকে সেভাবে তাকাননি। কিন্তু সেই দিন আপনি যেভাবে আমার কাছে এসেছিলেন ওই দিনই আমার বিশ্বাস হয়ে গেছিল, তাই আমিও এই বিয়েতে কোনো আপত্তি করিনি। তুই আপত্তি করলে আমি তোকে জোর করে বিয়ে করতাম। আর তুই আপত্তি করবিই বা কেন? তুই নিজেরও তো বুঝিস আমি তোকে কতটা ভালোবাসি। এভাবে তো তোকে আর আমার থেকে দূরে রাখা যায় না। আসলে আমি মনে করতাম তোর সাথে ঘন ঘন মিশলে আমি তোকে কখন নন কখন কি করে বসবো তার ঠিক নাই। এমনিতেই তোর ঠোঁটগুলো আমাকে তোর দিকে টানে। আর তোর কোমরের নিচের তিলটা তো জাস্ট কি আর বলবো। আর তাছাড়া মামা মামির সাথে এটা কথা ছিল যে বিয়ের আগে তোর সাথে ওভাবে মিশা যাবে না, তাতে তোর আর আমার দুইজনেরই পড়ার ক্ষতি হবে। আপনি কিভাবে জানলেন যে আমার কোমরের নিচে তিল আছে? আর কি সব করে বসবেন, মানে কি বোঝাতে চাচ্ছেন আপনি? ছি ছি ছি, আজকালকার ছেলেগুলো সব রসাতলে গিয়েছে। তাহলে এখন আই দেখাই তোকে যে কি সব বলছি, আমি কি বুঝাচ্ছি। আর শুধু তোর কোমরের নিচের তিল কেন, আর তোকে আমি কোনো কাপড় ছাড়া দেখেছি। আর তোর কোন কোন জায়গাতে কতগুলো তিল আছে তা আমার মুখস্থ। এই চুপ করুন আপনি। আমার কি আপনাকে এসব বলেছি নাকি? আশ্চর্য। এখন চলুন বাইরে যাব। বিয়ে আগে কখনো আমাকে কোথাও নিয়ে যাননি, তাই আজকে বাসরাতেই নিয়ে যেতে হবে। হায় হায়, আমার বউ সব কি বলে? আমি তো শখ করে এসেছি বিড়াল মারতে, আর ও কিনা বলছে এখন বাইরে যাবে। আল্লাহ বাঁচাও আমাকে। আমি তো এত কথা শুনবো না। আপনাকে যেতে হবে মানে যেতেই হবে। বিড়াল পরও মারা যাবে। এখন আমাকে বাইরে নিয়ে চলুন আগে। আচ্ছা আচ্ছা, সে না হয় নিয়েই গেলাম বাইরে, কিন্তু তুই ত্রিবেশে বাইরে বেরিয়ে কি করবে? কি কিনতে হবে এখন তোর যে বাইরে যাওয়া লাগবে? আমার যত দূরে মনে হয় আমি তো তোর বিয়ের কাপড়ের সাথে ছোট কাপড়গুলো ও দিয়ে দিয়েছিলাম, তাহলে আবার এখন কি? ছি ভাইয়া, আপনি কি খারাপ? আমি কি বলেছি ওসব কিছু লাগবে? আর আপনাকে কে বললো যে আমি এই বেশে বাইরে যাব? আমার সুটকেসে অনেক শাড়ি আছে, ওখান থেকে একটা শাড়ি নিয়ে চেঞ্জ করে তারপর যাব। এই, তুই আমাকে একদম আপনি আপনি বলবি না, আর ভাইয়া তো একদমই বলবি না। আমি তোর জামাই হই, জামাই। জামাইকে কি কেউ ভাইয়া বলে? আজকে থেকে হে গো, ও গো, শুনছো গো, আর তুমি তুমি বলবি। তাহলে আপনিও আমাকে তুমি বললেন? ছোট থেকেই যে আপনি বলে ডাকার অভ্যাস, মতা ছাড়াতে একটু সময় লাগবে, তবে সমস্যা নেই, আমি ঠিক মানিয়ে নিব। এ তো আমার লক্ষ্মী বউয়ের মতো কথা। আচ্ছা বউ, আমি তোমাকে তুমি বলেই ডাকবো, কিন্তু এখন কথা হচ্ছে বাসায় যে মানুষ, এখন এদের সামনে দিয়ে তো বাইরে যাওয়া যাবে না। কি যে করি, কিভাবে যে বের হই, কিছুই বুঝতে পারছি না। আরে চিন্তা করবেন না, সরি চিন্তা করবে না। তোমার বউ আছে না, আমি শাড়ি পাল্টে এসে আমার বুদ্ধির একটু ঝলক দেখাচ্ছি আপনাকে, তোমাকে। বাপ্পা, আচ্ছা তাহলে যা শাড়ি পাল্টে আয়, মানে শাড়ি পাল্টে এসো। আমিও একটু আমার বউয়ের বুদ্ধি দেখি, সে কতটা বুদ্ধিমতী, আমাকেও তো দেখতে হবে। এবার আমি চট করে শাড়ি পাল্টে এসে আরও কয়েকটা শাড়ি নিয়ে বারান্দায় গেলাম। গিয়ে শাড়িগুলো একের পর এক বেঁধে নিয়ে বারান্দা থেকেও ফেললাম। এবার আমি আর রাজু বারান্দার শাড়ি বেয়ে নিচে নেমে হাসতে লাগলাম। বাপরে বউ, তোমার তো অনেক বুদ্ধি। তা এখন কি করবা তাই বলো। আমি সাথে করে 4000 টাকা নিয়ে বের হয়েছি। অত টাকা লাগবে না জামাই, আমার এখান থেকে আইসক্রিম খেতে যাব, ফুচকা খাবো, পরে খালি পায়ে হেঁটে হেঁটে বাসায় আসবে। 12টা 20-এর উপরে বাজবে। আইসক্রিম তো আমি তোমাকে বাসাতেও খাওয়াতে পারতাম, এখানে আসার আবার কি ছিল? বিড়বিড়িয়ে এই কথা বলে আবার বললাম, আচ্ছা চলো তাহলে ওদিকে বসে এগুলো। ভালো হয়ে যাও তুমি বিড়বিড়িয়ে বললেও কিন্তু আমি শুনে ফেলেছি। চলো চলো, এইসব ভাবনা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলে আমার সাথে চলো। জীবনে তো খালি বই আর বউ ছাড়া কিছু নিয়ে ভাবনি। এবার দেখবে বই, বউ, চাকরি ছাড়াও জীবনে আরও কত কিছু আছে। আমি মিমের চুলে একটা আস্তে করে টান দিয়ে বললাম, এসব ছাড়াও আমি আরও একটা কাজ খুব ভালো করে শিখেছি, যেটা তোমার সবচেয়ে বেশি দরকার। আর শুধু তোমারই না, দুনিয়ায় সব মেয়েদেরই এটা খুব দরকার। তারা তার স্বামীর কাছে থেকে অনেক আশা রাখে, বুঝছ মিসেস মিম? জি বুঝছি খুব, লজ্জা পেয়ে। এবার আসেন, প্রায় চলেই আসলাম আইসক্রিমের দোকানে। আপনি আইসক্রিম অর্ডার করেন, আমি এদিকে দাঁড়াই। রাজু গিয়ে আইসক্রিম কিনে আনলো, আমরা দুজনে আইসক্রিম ফুচকা খেয়ে খালি পায়ে আবার বাসার দিকে আবার রওনা হলাম। এবার রাজু শক্ত করে আমার হাতে ধরে আছে। নির্জন রাস্তা আমারও বেশি ভালো লাগছে। জানিস বউ, তোকে আমি কতটা ভালোবাসি, যতটা ভালো আমি নিজেকেও নিজে বাসি না। ছোটবেলা থেকে তুই একমাত্র ভালোবাসি। কখনো তোর সাথে অমনভাবে মিশিনি, তোকে নিয়ে বেড়াইনি, তোকে কিছু বুঝতেও দেইনি, কিন্তু
সবসময় তোর সব দিক থেকে খেয়াল রেখেছি। মনে আছে কলেজে শীতল নামের একটা ছেলে তোকে ডিস্টার্ব করত, আর দুদিন পরে ওকে কেউ মেরে হাসপাতালে পাঠিয়েছিল? ওকে আমি মেরেছি, কারণ ও আমার 18 বছরের আগলে রাখা ভালোবাসার দিকে হাত দিয়েছিল। আমি জানি ওকে আপনি মেরেছিলেন। ও যেদিন হাসপাতাল থেকে ছাড়া পায় সেদিনই এসে বলে গেছিল, কিন্তু আমি এটা বুঝিনি যে আপনি ওকে কেন মেরেছেন। ওকে তো আমি নিজেই না বলে দিয়েছিলাম। তুই যে আমার যত্নে রাখা ভালোবাসা রে, আমার আদরের বউ, আদরের মামাতো বউ। মামা তো বউ মানে এসব কি বলছেন? আমি আপনার লিগ্যাল ওয়াইফ, বুঝছেন? এসব বলবেন না একদম আমাকে। আপনার ওই ভার্সিটির বান্ধবী লিনা, ও আমাকে আপনার মামাতো বোন। এখন তো বলতে পারবে না, এখন বলতে হবে আমি মিসেস মিম। রাজু হাসতে হাসতে আমাকে জড়িয়ে ধরল। হঠাৎই আমাকে কোলে তুলে নিয়ে হাঁটা লাগলো বাড়ির দিকে। আমি তখন রোদ যায় লাল। বারান্দার সামনে এসে আমরা দুজনে উঠে গেলাম সেই শাড়ি বেয়ে। পরে আমি সেই শাড়ি দড়িটা গুছিয়ে রাখছিলাম, অমনি রাজু আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ দিয়ে দিল। আমিও চোখে বন্ধ করে নিলাম। এই অনুভূতি যে কোনো সংজ্ঞা হয় না। রাজু আমাকে কোলে তুলে নিয়ে ঘরে গেল আর পা দিয়ে ধাক্কা দিয়ে বারান্দার দরজাটা চাপিয়ে দিল। আমাকে নিয়ে এসে খাটে বসালো। আমি চুপচাপ আছি বলে রাজু একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা মনে আছে? এখনই সাবস্ক্রাইব করুন, মনে করিয়ে দিলাম। তোর কি এতে আপিও আছে মিম? আমি কি বেশি বেশি করে ফেলছি? আজকেই এসবে জড়াতে চাস না তুই? তাহলে ব্যাপার না, তুই তো এখন আমার বউ, আর বউ তো পালিয়ে যাবে না। আমরা না হয় অন্য কোনো একদিন এসব করব। এই বলেই রাজু উঠে যেতে লাগলেন। আমি তার হাত টেনে ধরলাম। ও আমার দিকে তাকালো। আমি চোখ নামিয়ে নিলাম। এতেই ও বুঝে পেল আমি কি বলতে চাইছি। আর কোনো কথা না বলে একটু মুচকি হেসে দিয়ে লাইটটা অফ করে দিল, আর আমার ঠোঁটা জোড়ার উপরে পুরো দম লেগে গেল। আমিও এই প্রথম জীবনে কোনো পুরুষের ছোঁয়া পেয়ে অস্থির হয়ে সাড়া দিতে লাগলাম। রাজু আরও সুযোগ পেয়ে গেল। সে আরও এগিয়ে এসে আমাকে ভালোবাসতে লাগলো। এরপরে বাসর ঘরে যা হয় তাই হলো। বাকিটাও লেখা যাবে না, নাইলে আমাকে তোমার লজ্জা মনে করতে পারো। ফজরের আজান দিচ্ছে। আজানের শব্দে আমার ঘুমে ভেঙে গেল। বুকের ওপর ভারী কিছু একটা অনুভব করলাম। ঘরের ডিম লাইটের আলোয় একটু চেয়ে তাকালাম। এ যে আর কেউ না, আমার এক এবং একমাত্র স্বামী রাজু আমার বুকে শুয়ে আছে। রাতের কথা মনে পড়তেই আমি আলতো হেসে ওর কপালে একটা চুমি দিলাম। ও এখন বেঘরে ঘুমাচ্ছে, কিন্তু নামাজও পড়তে হবে, তাই আমি উঠতে চাইলাম, কিন্তু ও আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। বুঝলাম যে উনি জেগেই আছেন। এই উঠবে না নাকি? নামাজ পড়তে হবে, চলো। এভাবে ধরে রাখলে কাজ হবে না, গোসল করে নামাজ পড়তে হবে। উঠো উঠো। উঠবো তো, কিন্তু মাত্র তো আজান দিচ্ছে, 4:30 মনে হয় বাজে। তুমি আমার মোবাইলে 5:30 একটা অ্যালার্ম দিয়ে রাখো, তখন উঠে গোসল করে নামাজ পড়ে নেব। আমি ওর ফোনটা হাতে নিলাম। এখানে ঝামেলা হলো, আমি তো এর ফোনের লক জানি না, তাহলে খুলবো কি করে, আর অ্যালার্মটাই বা দিব কি করে? তাই অ্যালার্ম লক জিজ্ঞেস করলাম। পাসওয়ার্ড লেখো MAMATOBOU, তাহলেই খুলে যাবে। আর অ্যালার্মটা দিয়ে চুপচাপ আমাকে ঝাপটে ধরে ঘুমাবে, কোনো কথা না, না হলে রাতের ঘটনা আবারও ঘটবে। এই না না না, আমি এই যে অ্যালার্ম দিয়ে দিয়েছি আর এখন চুপচাপ ঘুমাবো। আর রাতে যা করছো তার রেশি এখনো কাটেনি। আবার কি সেকেন্ড ডোজ? না না, এই যে আমি ঘুম। আবার 5:30 উঠে দুজন গোসল শেষ করতে করতে 6:15 বেজে গেল। আমি ঘরে বাইরে বের হলাম। আমি রান্নাঘরের দিকে যেতেই দেখি আমাদের এত আত্মীয় স্বজনে বাড়ি ভরপুর। আমি ফুপুর কাছে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখেই সম্পর্কের দাদি নানি ননদ টাইপের স্বজনার বেশ মজা করা শুরু করলাম। ফুপু আর কিছু না বলে আমাকে নিয়ে রান্নাঘরে গেল। আমি সবার জন্য চা বানালাম। আমার হাতে একটা কাপ ধরিয়ে দিয়ে ফুপু বলল, ফুপু, এটা রাজুকে দেয়াই তো। আমি রুমে গিয়ে দেখলাম রাজু শুয়ে শুয়ে মোবাইল চালাচ্ছে। আমি চা নিয়ে টেবিলে রাখলাম, তাও ওর কোনো হুঁশ নেই, এক নজরে ফোন চালাচ্ছে। আমি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আস্তে করে আমার শাড়ির আঁচলটা বুক থেকে সরিয়ে ফেললাম হয়। অমনি রাজু আমার দিকে মধ্য থেকে তাকিয়ে রয়েছে। কেউ এখন আমার দিকে এভাবে তাকাচ্ছে কেন? এতক্ষণ তো টের পাইনি যে আমি রুমে এসেছি। ফোনেই ব্যস্ত ছিলেন, তাহলে এখনও ফোনেই থাকুক, তাহলেই তো হয়। রাজু মিমের দিকে আস্তে আস্তে বলল, আমি না তোমাকে বলেছিলাম আমার সামনে এভাবে এসো না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তাও কথা আসছ, এবার তো তোমাকে আমার কথা না মানার শাস্তি পেতেই হবে। আমার মাম্মা তো বউ। একদম না,
চা এনেছি, ওটা খেয়ে নিন। আর আমি এখন রান্নাঘরে যাব, তাই আমাকে একদম অগোছালো করে দিবেন না। বস সাইডে সবাই কি বলবে বলুন তো? আর আপনি বাইরে যাচ্ছেন না কেন? ওরা সবাই আমাকে নিয়ে মজা করছে আপনার জন্য। রাজু এসবের তোয়াক্কা না করে আমার ঠোঁটগুলো দখল করে নিল। আমি আর কি করব, চোখ বন্ধ করে তার ভালোবাসা ভোগ করছি। এমন সময় রাজুর বড় বোনের পিচ্চি ছেলেটা চলে আসলো আমাদের রুমে। আমি তো ওর আওয়াজ পেটেই রাজুকে ছাড়িয়ে চলে গেলাম বাইরে। আর রাজু এক হাতে পিচ্চিকে কোলে নিয়ে আরেক হাতে চায়ের কাপ নিয়ে ড্রয়িংয়ে আসলো। এভাবে কাটতে লাগলো রাজু আর মিমের জীবন। আর গল্পটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।